এসএলএসটি 2025 ইংলিশ ইন্টারভিউ। ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে আমরা এসএলএসটি 2025-এ ইন্টারভিউতে ইংলিশ সাবজেক্টে প্রিপারেশনের জন্য ইন্টারভিউতে এড়িয়ে চলার সাধারণ যে ভুলগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমি তোমাদেরকে ইন্টারভিউতে কমন যে মিস্টেকগুলো হতে পারে সেগুলো সম্পর্কে ধারণা দেব এবং কেন এগুলো ক্ষতি করে এবং কিভাবে এগুলো তোমরা এড়িয়ে চলতে পারো সেই সম্পর্কে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করে দেব। আশা করি আজকের ক্লাসটা তোমাদের WBSLST 2025 ইংলিশে ইন্টারভিউ প্রস্তুতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে সাহায্য করবে। তাই আশা করি কেউ মিস করবে না, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এর আগের ক্লাসে আমি যথারীতি ইন্টারভিউতে তোমাদেরকে প্রশ্ন করা হতে পারে এমন 100+ মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। আশা করি সেই ক্লাসটি সবাই ফলো করেছো। যারা যারা করোনি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ক্লাসটা ফলো করে নেবে। তাহলে আশা করি ইন্টারভিউ রিলেটেড সমস্ত ধরনের প্রশ্নের যে ভয় তোমাদের মন থেকে একেবারেই চলে যাবে এবং অবশ্যই তোমরা যথেষ্ট কনফিডেন্ট হয়ে কিন্তু ইন্টারভিউ ফেস করতে পারবে। সেই ক্লাসে আমি ইন্টারভিউতে করা হতে পারে এমন সমস্ত ধরনের কিন্তু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি এবং সেই সমস্ত কোয়েশ্চেন অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করার পরে যে সমস্ত কমন মিস্টেকগুলো তোমাদের এড়িয়ে চলা উচিত সেই প্রসঙ্গে আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে আগের ক্লাসে তোমরা জেনে নিলে সমস্ত ধরনের প্রশ্ন যেগুলো তোমাদেরকে করা হতে পারে। আমি সেখানে তোমাদের 110 কোয়েশ্চেন্স উল্লেখ করেছি। আশা করি এর বাইরে আর বিশেষ কিছু প্রশ্ন তোমাদের আসবে না, যার জন্য তোমাদের উদ্বিগ্ন থাকতে হবে। তো সেই সমস্ত কোয়েশ্চেন দিয়ে নিজেকে প্রিপেয়ার করার পরে তোমরা অবশ্যই আজকের ক্লাসে যে মিস্টেকগুলোর কথা বলবো সেই মিস্টেকগুলো মাথায় রাখবে, যাতে করে এই মিস্টেকগুলো তোমরা অ্যাভয়েড করতে পারো এবং পুরোপুরি একটা সুষ্ঠু স্বাভাবিক ইন্টারভিউ তোমরা মনের মতো করে দিয়ে আসতে পারো। তো সরাসরি আজকের আলোচনা শুরু করব, কিন্তু তার আগে বলে রাখি যারা যারা এই চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। এছাড়াও WBSLST সংক্রান্ত বা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম সংক্রান্ত EMRS, বিহার এস্টেট, ত্রিপুরা STPGT, WB সেট, নেট এবং যে কোনো ধরনের এক্সাম সংক্রান্ত বা ইংলিশ বিষয়ে যে কোনো ধরনের ডাউট থাকলে বা যে কোনো পরীক্ষা সংক্রান্ত কোনো ইনফরমেশন বা মেম্বারশিপ গ্রুপ সংক্রান্ত কোনো ইনফরমেশন পেতে হলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারো, তোমাদের সমস্ত ইনফরমেশন তোমরা কালেক্ট করতে পারো। তাই তোমাদের যে কোনো ধরনের জিজ্ঞাসা বা ডাউট ক্লিয়ার করার থাকলে তোমরা সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। এছাড়াও এই চ্যানেলে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কোর্সেস পেয়ে যাচ্ছ অনলাইন মেম্বারশিপ ক্লাসের মাধ্যমে, যেখানে থাকছে বিভিন্ন পেইড কোর্সেস, যেমন WBSLST ইন্টারভিউর উদ্দেশ্যে থাকছে পেইড মেম্বারশিপ ক্লাসেস। EMRS, PGT, TGT ইংলিশে টায়ার 2 প্রিপারেশনের জন্য থাকছে বিশেষ গুরুত্বপূর্ণ সমস্ত ক্লাসেস। সেক্ষেত্রে EMRS এর কোর্স তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও তোমরা WB সেট এবং নেটের প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেলে পেয়ে যাচ্ছ পেইড মেম্বারশিপ কোর্স, যেখানে থাকছে WB সেট এবং নেটের প্রিপারেশনের জন্য সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস খুবই স্বল্প মূল্যে। WBSLST ইন্টারভিউর ক্লাসেস তোমরা পেয়ে যেতে পারো অনলি ₹119। এছাড়াও EMRS, PGT, TGTর কোর্স তোমরা পেয়ে যেতে পারো অনলি ₹799 এবং WB সেট এবং নেটের পেইড মেম্বারশিপ কোর্সও তোমরা খুব স্বল্প মূল্যে কিন্তু পেয়ে যেতে পারো। এছাড়াও ত্রিপুরা STPGT 2025, বিহার এস্টেট 2025, BPSC 4.0, TGT, PGT প্রিপারেশনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ গ্রামার ক্লাসেস এবং টেক্সট বেসড গুরুত্বপূর্ণ ক্লাসেস তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যেতে পারো, যেখানে তোমরা গ্রামারের উপরে মান্থলি পেইড মেম্বারশিপ ব্যাচ পেয়ে যাচ্ছ অনলি অ্যাট ₹29 এবং টেক্সটের উপরে তোমরা টেক্সট বেসড ওয়ান লাইনার্স, তোমাদের এক্সাম ওরিয়েন্টেড বিশেষ গুরুত্বপূর্ণ সমস্ত টেক্সটের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন সহ ডিসকাশন এবং এক্সাম ওরিয়েন্টেড বিশেষ গুরুত্বপূর্ণ সমস্ত টেক্সটের উপরে তোমরা মক টেস্ট পেয়ে যাচ্ছ আমাদের টেক্সট মেম্বারশিপ গ্রুপে মাত্র ₹89। তাই ত্রিপুরা STPGT, বিহার এস্টেট, BPSC 4.0 বা বিভিন্ন গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট এক্সামের জন্য তোমরা এই গ্রামার ক্লাসেসগুলি এবং এই টেক্সট বেসড ক্লাসেসগুলিও পারচেস করতে পারো, যেখানে খুবই স্বল্প মূল্যে তোমরা এই মান্থলি পেইড মেম্বারশিপ ক্লাসগুলো কিন্তু জয়েন করতে পারো।
এছাড়াও আমাদের চ্যানেলে তোমরা পিওয়াইকিউ সিরিজ পেয়ে যাবে, যেখানে প্রত্যেকটি এক্সাম ওরিয়েন্টেড পিওয়াইকিউ সিরিজ আমরা ডিসকাস করে থাকি। এছাড়াও মান্থলি এই পেইড মেম্বারশিপ কোর্সের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে ডাব্লিউবি এসএলএসটি 2025, ইএমআরএস পিজিটি টিজিটি 2025, বিপিএসসি 4.0, ত্রিপুরা এসটি পিজিটি, ডাব্লিউবি সেট এবং নেটের জন্য সমস্ত গুরুত্বপূর্ণ নোটস, ওয়ান লাইনার্স এবং প্র্যাকটিস সেট মানে এমসিকিউ সহ প্র্যাকটিস সেট পেতে হলে সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়ের ওপরে তোমরা তোমাদের নোটস, ওয়ান লাইনার্স এবং বিশেষ গুরুত্বপূর্ণ এমসিকিউ সহ প্র্যাকটিস সেট পেয়ে যাবে, যেগুলো তোমাদের আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো এবং আগামী পরীক্ষাতে তোমাদের ক্ষেত্রে ভীষণ হেল্পফুল হবে। তাই যারা যারা ইচ্ছুক সমস্ত ধরনের নোটসের জন্য এবং ডাব্লিউবি এসএলএসটি ইন্টারভিউর ফুল সেটের জন্যও কিন্তু তোমরা সরাসরি এই ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। নোটস, ওয়ান লাইনার্স এবং প্র্যাকটিস সেট, এমসিকিউ সহ প্র্যাকটিস সেট আর চার্জেবল। ফিরে আসি আজকের ক্লাসের আলোচনাতে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইন্টারভিউয়ে এড়িয়ে চলার সাধারণ সমস্ত ভুল। তো দেখো, সবার প্রথমে আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো যে কমন মিস্টেক বা ভুলগুলো কি হয়ে থাকে। প্রথমত আমি এক্ষেত্রে মিস্টেক এবং কেন এই ভুলগুলো আমাদের পক্ষে ক্ষতিকারক বা কেন ক্ষতি করে এগুলো এবং এগুলোকে কিভাবে এড়িয়ে চলবে, এই তিনটে আলাদা আলাদা সেকশন আমি কিন্তু মেনশন করেছি, যেক্ষেত্রে প্রত্যেকটা সেকশনে কিন্তু আমি পয়েন্ট ওয়াইজ প্রত্যেকটা ডিসকাস করেছি। তো দেখো, প্রথমত আসছি নাম্বার 1-এ। আমরা যদি দেখব যে বিষয়ভিত্তিক যে মৌলিক ধারণা, সেই ধারণার অভাব হতে পারে কিন্তু। তাহলে এটা আমাদেরকে কিভাবে ক্ষতি করবে? কারণ তোমরা যদি বিষয়ভিত্তিক পার্টিকুলার ধারণা নিয়ে না রাখো, তাহলে সেই সময় কিন্তু যে প্রশ্ন করা হবে সেই বিষয়ে তুমি কিন্তু ঠিকঠাক উত্তর দিতে পারবে না। তার মানে মৌলিক ধারণার অভাব রয়েছিল, প্রিপারেশন ঠিকঠাক হয়নি। ক্ষতি কিভাবে করবে না, ইন্টারভিউ বোর্ড যদি গভীর বা বিশদ প্রশ্ন করে তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু গুলিয়ে যেতে পারে। তুমি ওপরে ওপরে দেখে গিয়েছো, গুলিয়ে যাবে অবশ্যই। তাহলে এগুলো এড়িয়ে চলবে কিভাবে? মূল বিষয়গুলোকে তোমাকে ভালোভাবে কিন্তু পড়তে হবে। শুধু পড়া নয়, রিভাইজও করতে হবে, পুনরাবৃত্তি করতে হবে। শুধুমাত্র যে তোমরা রিটিন এক্সামের জন্য রিভিশন দিচ্ছিলে, ইন্টারভিউতে তার দরকার নেই না। ইন্টারভিউ প্রিপারেশনের জন্যও কিন্তু সেম দরকার এবং প্রতিটা জিনিস ভালোভাবে লক্ষ্য করবে, ডেপথে স্টাডি করবে, আবার একবার করে প্রত্যেকটা রিভিশনও দিয়ে দেবে। কঠিন এবং অ্যাপ্লিকেশন ধর্মী যে প্রশ্নগুলো আছে সেগুলো বরাবর কিন্তু অনুশীলন করতে থাকবে, তাহলেই কিন্তু বিষয়ভিত্তিক এই মৌলিক ধারণার অভাব হবে না। তাহলে ইন্টারভিউ বোর্ডে থাকা যে কোনো মেম্বার গভীর বা বিশদ প্রশ্ন করলে তখন আর গোলাবে না, ঠিকঠাক উত্তর দিতে পারবে। দেখো, এক্ষেত্রে আমি উল্লেখ করেছি কোনটার অভাব হবে, কি ক্ষতি করবে এবং রিমেডি যেটা আমি বললাম সেটাও কিন্তু পাশাপাশি উল্লেখ করেছি। নেক্সটে যদি দেখি, কি দেখব আর কি ভুল হতে পারে না, পরিস্থিতি ভিত্তিক প্রশ্নে আমরা দুর্বল বা অস্পষ্ট উত্তর দিতে পারি। কারণ কি হয়, আমরা সেই বিষয়ে নিজেকে বাস্তবে কিভাবে সামলাতে হবে সেই ধারণা আমাদের মধ্যে থাকে না। তখন ইন্টারভিউয়াররা কি মনে করতে পারে, তখন বোর্ড মনে করতে পারে যে তুমি বা তোমরা বাস্তব ক্লাসরুম পরিস্থিতি কিন্তু সামলাতে পারবে না। তাহলে এটা একটা মাইনাস পয়েন্ট হয়ে যাবে, কারণ তোমাকে সিনারিও বেসড কোয়েশ্চেন করা হলো, তুমি ঠিকঠাকভাবে উত্তর দিতে পারলে না, অস্পষ্ট উত্তর দিচ্ছ, কিন্তু করে উত্তর দিচ্ছ, আধো আধো উত্তর দিচ্ছ। ফলে তারা বুঝলো অ্যান্সারটা তুমি খুব কষ্ট করে দিচ্ছ, মানে তুমি ইনক্যাপাবল। তাহলে কি হলো, একটা ব্যাড ইমপ্রেশন পড়লো, নেগেটিভ একটা ইমপ্রেশন পড়লো। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, উত্তর যে তুমি দেবে তার একটা সিস্টেম বজায় রাখতে হবে, ধারাবাহিকতা। প্রথমে তুমি সিচুয়েশনটা নিয়ে একটু বললে, ব্যাখ্যা করলে, সেই সিচুয়েশনে তুমি কি অ্যাকশন নেবে সেটা বললে। সিচুয়েশন তোমাকে দিয়ে দেওয়া হবে, সেই সিচুয়েশনটার উপরে 2-1 লাইন বলে তুমি সেটার ওপরে কি স্টেপ নেবে সেই সিচুয়েশনটা হলে সেটা 2-1 লাইনে বললে। তারপরে 2-1 লাইনে তুমি কনক্লুড করবে কিভাবে, সেটা রেজাল্ট ফরম্যাটে বাস্তব উদাহরণ। এইভাবে তুমি একটা ধারাবাহিকভাবে কিন্তু উত্তরটা সাজিয়ে যদি রিপ্রেজেন্ট করো তাহলে কিন্তু একটা ক্লিয়ার কনফিডেন্ট উত্তর হবে। তাহলে এর জন্য তোমাকে এগুলো নিয়ে একটু স্টাডিও করতে হবে, প্র্যাকটিস বা রিহার্স করতে হবে। তাহলে এই ভুলগুলো তখন কিন্তু এড়াতে পারবে, নইলে সিনারিও বেসড কোয়েশ্চেনগুলোতে কিন্তু এই ভুলগুলো থাকবে। এক্ষেত্রে শুধু পড়ে নিলে হবে না, পড়ে সেগুলোকে নিজে অনুভব করে নিজেকে রিহার্স করতে হবে যে প্রশ্নের উত্তরগুলো কিভাবে দেওয়া যেতে পারে। তৃতীয়ত দেখো, তোমার মধ্যে যেন অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকার না প্রদর্শিত হয়। তোমার দ্বারা তুমি যেন বেশি অহংকারী বা
বেশি জানো এমন যেন তোমার দ্বারা না প্রদর্শিত হয়। কাদের সামনে? বোর্ড মেম্বারদের সামনে। এতে তোমাকে বা তোমাদেরকে গর্বিত বা অসহযোগী বলে কিন্তু মনে করতে পারে। মানে তারা ভাবতে পারে যে তুমি ওভার কনফিডেন্ট। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স নয় এবং অ্যারোগেন্ট নয়। তাহলে এই যে আত্মবিশ্বাস, এটা থাকাটা তো জরুরি। তাহলে আত্মবিশ্বাসের সাথে সাথে বিনয়ী থাকতে হবে তোমাদেরকে। না জানলে তোমরা ক্লিয়ারলি এবং সৎভাবে, নম্রভাবে, বিনয়ের স্বরে তোমরা বলবে, এবং তোমরা যে শিখতে চাও সেটা জানো না সেটাও যেন প্রকাশ পায়। তোমার ইচ্ছাটা যেন বা তোমাদের ইচ্ছাটা যেন প্রকাশ পায়। তাহলে কিন্তু এক্ষেত্রে যে নেগেটিভ প্রভাবটা সেটা কিন্তু এড়ানো সম্ভব হবে। মানে তোমার অ্যান্সারের ধরন কখনোই যেন অ্যারোগেন্ট না হয় এবং ওভার কনফিডেন্স যেন তোমার গেস্টার না শো করে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তোমার আচরণ অতি হওয়া যাবে না, আবার বিলো হওয়া যাবে না। তোমাকে একটা স্টেবল কন্ডিশন মেনটেন করতে হবে। এছাড়াও অস্পষ্ট বা দীর্ঘসূত্রে একটা উত্তর দিচ্ছ, এটাও করা কিন্তু চলবে না। এটাও কিন্তু একটা ভুল। একটা অ্যান্সার তুমি অনেকক্ষণ ধরে দিচ্ছ এবং কি বোঝাতে চাইছো সেটাই ক্লিয়ার নয়, অস্পষ্ট, অবশ্যই এটা করা চলবে না। বক্তব্য বা অ্যান্সার হবে সংক্ষিপ্ত, শর্ট এবং এফেক্টফুল, যেটা আমি বরাবরই কিন্তু বলেছি। এর আগের ক্লাসে যেখানে 100+ কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করেছিলাম, সেক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশাপাশি আমি কিন্তু এগুলো উল্লেখ করেছিলাম, এবং আজকের ক্লাসে আমি আরও ভালোভাবে পয়েন্ট আকারে এগুলো আলোচনা করে দিচ্ছি যাতে এই ভুলগুলো কখনোই না হয়। তাহলে কিন্তু দেখবে আগের ক্লাসটা এবং এটা ফলো করলে তোমার ইন্টারভিউ প্রিপারেশন 90% হয়ে গেল এখানেই। আর তোমাকে কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, কারণ তুমি আগের ক্লাসগুলো ফলো করে কোয়েশ্চেন্স পেয়ে যাচ্ছ, অ্যান্সার পেয়ে যাচ্ছ। সেগুলোকে আর একটু ডেপথে গিয়ে স্টাডি করবে। আমি সাবজেক্টগুলো স্টাডি করতে বলেছি, এবং এই সমস্ত কিছু নোটস আকারে যদি পেতে চাও, সাবজেক্টের বাইরে সমস্ত বিএড, টিচিং অ্যাপটিটিউড, এনইপি, এডুকেশনাল প্ল্যান, জিকে, এই সমস্ত কিছুর পিডিএফও যদি তোমরা চাও, তাহলে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে এসএলএসটি ইন্টারভিউ প্রস্তুতির উদ্দেশ্যে ফুল সেট স্টাডি মেটেরিয়াল থাকছে খুবই স্বল্প মূল্যে। তোমরা সেটা পারচেস করতে পারো এবং সেটাও তোমরা ভালোভাবে স্টাডি করে যেতে পারো। আশা করি কোনো ক্ষেত্রেই তাহলে আর কোনো অসুবিধে থাকবে না। তো দেখো, যেমনটা বললাম যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার যেন অস্পষ্ট না হয়, দীর্ঘক্ষণ ধরে উত্তর দিচ্ছ এমন যেন না হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু মূল বক্তব্য হারিয়ে যাবে। তখন ইন্টারভিউয়ারদের কি মনে হবে? তারা মনে করবে যে অ্যান্সারটা তুমি ঠিকঠাক জানো না। তারা বিরক্ত হবে যে যেটা প্রশ্ন করলো সেই উত্তরটা নেই, তুমি আশেপাশে অনেক কিছু বলছো, অনেকটা টাইম নিচ্ছ, বিরক্তির কারণ হয়ে উঠবে তুমি। তখন কি করা উচিত? তাহলে তোমার সেক্ষেত্রে উচিত সংক্ষিপ্ত, সরল আর পরিষ্কারভাবে উত্তরটা বলা। ভাবার সময় না তুমি দরকার হলে তুমি 20 সেকেন্ড টাইম নাও, কিন্তু উত্তরটা সাজিয়ে সুন্দরভাবে কম সময়ের মধ্যে সরল এবং পরিষ্কারভাবে বলো। অত্যাধিক শব্দ প্রয়োগ করে, অত্যাধিক লেন্দি সেন্টেন্স প্রয়োগ করে তুমি অ্যান্সারটাকে দীর্ঘায়িত করো না, আর অস্পষ্ট তো অবশ্যই করো না। সবসময় চেষ্টা করবে তোমরা টু দ্য পয়েন্ট অ্যান্সার দেওয়ার এবং ক্লিয়ারলি সাজিয়ে উত্তর দেওয়ার। আর কি দেখা হতে পারে না, তোমার যে শারীরিক ভাষা, অভিব্যক্তিতে যেন দুর্বলতা না প্রকাশ পায়। তুমি খুব নার্ভাস হয়েছো, এটা যেন বডি ল্যাঙ্গুয়েজে না প্রকাশ পায়। তোমাকে যে আধিকারিক যখন যা প্রশ্ন করবে, তুমি চোখে চোখ রেখে কিন্তু অ্যান্সার করবে। অ্যারোগেন্ট বা ওভার কনফিডেন্স নয়, কিন্তু আগে পয়েন্টটা উল্লেখ করেছি। চোখে চোখ না রাখা, হাত পা কাঁপা, ঘড়ি দেখা বারবার, কিন্তু বোধ করা, কিন্তু করে অ্যান্সার দেওয়া, অস্পষ্ট অ্যান্সার দেওয়া, ঘেমে যাওয়া, এগুলো কি? এগুলো হচ্ছে দুর্বলতা, নার্ভাসনেসের লক্ষণ। এটা যেন কোনো মতেই ইন্টারভিউয়াররা না তোমার থেকে বুঝতে পারে। অবশ্যই তোমাকে এই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে, সোজা হয়ে বসতে হবে, চোখে চোখ রেখে কথা বলবে, কনফিডেন্ট হয়ে কথা বলবে, সহজ সরল পরিষ্কার সাজিয়ে উত্তর দেবে, টু দ্য পয়েন্ট উত্তর দেবে, হালকাভাবে হাসবে এবং অযথা নড়াচড়া করবে না, অযথা ঘুড়ি দেখবে না, অযথা হাত পা যেন না কাঁপে, গলা যেন না কাঁপে। এই জিনিসগুলো কিন্তু ফলো করতে হবে যখন তোমার মধ্যে এই দুর্বলতাগুলো দেখা দেবে। এই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার এটা কিন্তু টিপস। কারণ ইন্টারভিউ বোর্ডে যতই বলা হোক, একটা নার্ভাসনেস থাকে, একটা ভয় থাকে সমস্ত অ্যাসপিরেন্টসদের জন্যে। কারণ যে কোনো জায়গায়, শুধু ইন্টারভিউতে নয়, যে কোনো জায়গায় আমরা যদি দেখি ইন জেনারেল, যেখানে আমরা আশা নিয়ে যাই, কারণ এটা একটা ভবিষ্যতে তোমার একটা কর্মসংস্থান,
তোমার জীবনের একটা বিশেষ মুহূর্ত, তাহলে কোনো কিছুর আশাতে তোমরা যাচ্ছ সেটা ভালো করার উদ্দেশ্যে, এবং আশা যেখানে থাকবে সেখানে হতাশা বা নিরাশার ভয়ও কিন্তু থাকবে। সেই ভয়টার প্রকাশই হলো নার্ভাসনেস। তাহলে চেষ্টা করতে হবে আমাদেরকে এই নার্ভাসনেস কাটিয়ে ওঠার জন্য। এই নার্ভাসনেস অবশ্যই কিন্তু ক্ষতি করতে পারে। সবসময় সব কিছু লাইটলি নেওয়ার চেষ্টা করবে, টু মাচ প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নেই। এছাড়াও আর কি কি ভুল হতে পারে, যেমন বোর্ড মেম্বারদের মনোভাব না বুঝে কথা বলে দেওয়া, মানে চাপ নিতে যে না বললাম তার মানে আবার অতিরিক্ত তাদের সামনে হালকা হয়ে যাওয়া চলবে না, গম্ভীরও আচরণ করা চলবে না। দুটো ক্ষেত্রেই কিন্তু ভুল বুঝতে পারে তারা। অতিরিক্ত গম্ভীর আচরণ বা অতিরিক্ত হালকা আচরণও ভুল বোঝার কারণ হতে পারে। দুটোই কিন্তু ব্যাড ইমপ্রেশন, নেগেটিভ ইফেক্ট। তাহলে বোর্ড মেম্বারদের প্রতিক্রিয়া লক্ষ্য করতে হবে, প্রয়োজনে তোমাদের টোন এবং গতি তাদের সেই প্রতিক্রিয়ার সাথে সামঞ্জস্য বজায় করে কিন্তু অ্যান্সার দিতে হবে। তাহলেই কিন্তু এই ভুলটা এড়িয়ে চলা পসিবল হবে। মানে তাদের প্রতিক্রিয়া অনুযায়ী তোমার অ্যান্সারের টোন, তোমার কথাবার্তার ধরন, গতি সামঞ্জস্যপূর্ণ হতে হবে, সেটাও কিন্তু মাথায় রাখ। এছাড়াও যদি তোমাকে প্রশ্ন করা হয়, ধরো কেন আপনি শিক্ষক হতে চান, এমন প্রশ্ন তো করা হতেই পারে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এই প্রশ্নটাতে বোর্ড কিন্তু তোমাদের মানসিকতা আর প্রেরণা বিচার করতে চাইছে, তাই তো, এই ধরনের প্রশ্ন করে। তাহলে সেখানে কিন্তু কোনোভাবেই কিন্তু এমন কোনো অ্যান্সার দেওয়া যাবে না যেটাতে ভুল খোঁজা হতে পারে। অ্যান্সার কিভাবে দিতে হবে, আন্তরিকভাবে দিতে হবে। তোমার উদ্দেশ্য, কেন তুমি টিচার হতে চাও, তোমার যে শিক্ষা দর্শন, টিচিং ফিলসফি, সেটা তোমাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, ব্যাখ্যা দিতে হবে, যাতে তোমার উত্তর যেন তাদের ক্ষেত্রে কনভিনসিং হয় যে তুমি কেন টিচার হতে চাও। গতানুগতিক অ্যান্সার বা সবাই যেটা বলে সেটা বললে কিন্তু হবে না। তোমার অ্যান্সার তুমি কিন্তু এক্ষেত্রে রেডি করবে। একটা স্যাম্পল অ্যান্সার আমি দিয়েছি এর আগের কোয়েশ্চেনে, সেই অ্যান্সার থেকে তোমরা কিন্তু তোমাদের মতো করে অ্যান্সার প্রিপেয়ার করে রাখতে পারো। আমি গাইডলাইন দিয়ে দিয়েছি, তোমরা প্রিপেয়ার করে রাখতে পারো। বা তোমরা নোটস এবং পিডিএফ নিতে চাইলে তো অবশ্যই যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেখানে থাকছে গুরুত্বপূর্ণ বিশেষ সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার। এছাড়াও এই যে ইন্টারভিউ হবে সেটার জন্য তোমরা একটা মক ইন্টারভিউ অনুশীলন করতে পারো। সেটা কিভাবে করবে, যে কোনো ধরনের প্রশ্ন নিয়ে কিন্তু নিজে স্টাডি করবে, ডিসকাস করবে, এবং শুধুমাত্র সাবজেক্ট নয়, সাবজেক্ট ছাড়াও যেগুলো মেনশন করলাম যে নোটসে থাকছে, তোমাদের স্টাডি মেটেরিয়ালসের ইন্টারভিউর সেটের যে নোটস, সেই নোটসে আমি যেগুলো প্রোভাইড করছি তোমাদের, সেক্ষেত্রে আমি উল্লেখ করেছি সাবজেক্ট থাকবে, সাবজেক্ট লিটারেচার, গ্রামার, এছাড়াও নোবেল প্রাইজ, ম্যান অফ অনার, এছাড়াও সাবজেক্টের এই সমস্ত কিছু সেকশনের পাশাপাশি প্রোসোডি, রেটোরিক, আর সাবজেক্টের বাইরে বিএড সংক্রান্ত, টিচিং অ্যাপটিটিউড সংক্রান্ত, পেডাগজি সংক্রান্ত, এনইপি সংক্রান্ত, ওয়েস্ট বেঙ্গলের যেহেতু এক্সাম, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত এডুকেশন প্ল্যান সংক্রান্ত, জিকে একটু আধটু ইত্যাদি বিষয়গুলোর উপরেও কিন্তু তোমাদের স্টাডি করতে হবে। এবং সেই স্টাডি থেকে কিন্তু প্রশ্নগুলো মাঝে মাঝেই তোমাদেরকে অনুশীলন করে নিতে হবে। এই সমস্ত কিছুই থাকছে ইন্টারভিউর ফুল সেটে। আশা করি সেক্ষেত্রে তোমাদের অনেকটাই হেল্প করবে ইন্টারভিউর ফুল পিডিএফ সেটগুলি। তাহলে ইন্টারভিউর এই যে অনুশীলন, সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা গ্রুপ ডিসকাশনও করতে পারো বিভিন্ন বন্ধুবান্ধবদের সাথে, বা তোমরা চাইলে আমার এসএলএসটি পেইড ইন্টারভিউ মেম্বারশিপ গ্রুপ জয়েন করতে পারো, যেক্ষেত্রে আলাদা আলাদাভাবে বিভিন্ন সেকশনে কিন্তু বিভিন্ন এই বিষয়গুলির ওপরে আলোচনামূলক ক্লাসেস থাকছে। এছাড়াও মাইক্রো টিচিং, মানে যেটা ডেমোর জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে প্রস্তুত হয়ে থাকতে হবে। ডেমো যে কোনো স্থানে, যে কোনো প্লেসে কিন্তু তোমাদেরকে নিতে বলা হতে পারে। ইন্টারভিউয়াররা তাদের সামনেই কিন্তু হঠাৎ করে তোমাকে একটা মাইক্রো টিচিং বা ডেমো ক্লাস দিতে বলতে পারে। তাহলে সঠিকভাবে ক্লাস সাজাতে না পারলে সেক্ষেত্রে বোর্ড কি মনে করবে, যে তুমি বা তোমরা প্র্যাকটিক্যালভাবে দুর্বল। তাহলে তোমাকে যে কোনো পরিস্থিতিতে যাদেরকে খুশি স্টুডেন্ট ভেবে পড়াতে হবে, এমন কিন্তু একটা মাইন্ডসেট নিয়ে প্রিপেয়ার হতে হবে। যে স্থানেই বলুক, হয়তো 5 জন ইন্টারভিউ মেম্বার বসে রয়েছে, তারা সমস্ত প্রশ্নের শেষে বলে দিল একটা ছোট্ট ক্লাস ডেমনস্ট্রেশন প্রেজেন্ট করুন আমাদেরই সামনে, তোমাকে কিন্তু ইনস্ট্যান্ট সেখানেই একটা ডেমো ক্লাস দিতে হবে। তাহলে সেক্ষেত্রে 10-15 মিনিটের ছোট ছোট লেসন প্রস্তুত করে রাখতে হবে, টেক্সট হোক বা গ্রামার হোক, যে কোনো টপিকের ওপরে হোক।
আর যদি তারা চুজ করে দেয় সেক্ষেত্রেও আমি এর আগের ক্লাসগুলোতে এবং ইন্টারভিউর মেম্বারশিপ গ্রুপেও আলোচনা করেছি। আশা করি যারা যারা মেম্বারশিপ গ্রুপ জয়েন করেছো তারা জানো তোমরা চাইলে খুব স্বল্প মূল্যে ক্লাসগুলো জয়েন করতে পারো। এছাড়াও যেটা আমি একটু আগে বললাম, শুধুমাত্র যে সাবজেক্ট রিলেটেড প্রশ্ন তোমাদেরকে করা হবে তা নয়, সাবজেক্টের বাইরেও বিভিন্ন সেকশন থেকে প্রশ্ন আসতে পারে। তাই ইংলিশে ইন্টারভিউ দিতে যাচ্ছ মানে যে শুধু ইংলিশ বিষয়ে দেখে যাবে তা কিন্তু নয়। তাই কেবল বিষয় জ্ঞানে মনোযোগ দিয়ে পেডাগজি বা সফট স্কিলগুলোকে উপেক্ষা করে যাওয়াটা কিন্তু একটা ভুল। অবশ্যই এই ভুলটাকে এড়িয়ে চলতে হবে, কারণ এই ভুলের ফলে ইন্টারভিউ শুধু যে বিষয় জ্ঞান নয়, শিক্ষক হিসেবে তোমার যে সামগ্রিক একটা দক্ষতা, সেই দক্ষতা যখন তারা যাচাই করবে সেই ক্ষেত্রে কিন্তু তোমার নেগেটিভ ইমপ্রেশন পড়বে। ঠিক আছে, তাহলে ইন্টারভিউর সাবজেক্টের বিষয় জ্ঞানের বাইরেও কিন্তু তোমাকে বাকি সমস্ত স্কিলগুলো দেখে যেতে হবে। পেডাগজি, ক্লাস ম্যানেজমেন্ট, অ্যাসেসমেন্ট, শিক্ষা দর্শন মানে টিচিং ফিলোসফি, এই সমস্ত দিক থেকে প্রস্তুত থাকতে হবে। এছাড়াও তোমার ড্রেস মানে পোশাক, তোমার পাংচুয়ালিটি মানে সময়ানুবর্তিতা এবং প্রেজেন্টেশন, এই সমস্ত কিছু তোমাকে অবহেলা করলে চলবে না। কারণ প্রথম ইমপ্রেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেরি করে ঢোকা, দেরি করে প্রবেশ করা, অগোছালো পোশাক, এগুলো কিন্তু একবারেই নেগেটিভ প্রভাব ফেলে। এড়িয়ে চলার জন্য কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হবে, সময় মতো পৌঁছতে হবে, সমস্ত ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে এবং ভদ্র সভ্যভাবে বোর্ড মেম্বারদের সাথে সম্ভাষণ করতে হবে। এই সমস্ত দিকগুলো কিন্তু অবশ্যই তোমাকে মেনটেন করতে হবে। আর এই দিকগুলোতেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অনেকেরই ভুল হয়ে থাকে। তাই অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবে ইন্টারভিউর সমস্ত সেকশনের ওপরে সমস্ত ধরনের প্রশ্ন প্রস্তুতির সাথে সাথে। তাহলে আশা করি ইন্টারভিউ রিলেটেড আর কোনো ভুল তোমাদের মধ্যে হবে না। প্রশ্নের জন্য আমার আগের ক্লাসটা ফলো করবে এবং কি কি ভুল হতে পারে সেগুলো একবার দেখে সেই ভুলগুলো যাতে না হয় সেটা মাথায় রাখার জন্য অবশ্যই এই ক্লাসটা একবার ফলো করে নিতে হবে। তাহলেই কিন্তু দেখবে ইন্টারভিউ প্রিপারেশন একদমই কম। আশা করি ভুলগুলো সমস্ত এড়িয়ে চলার জন্য কি কি টিপস দিলাম সবাই বুঝতে পেরেছো, বা কি কি বলতে চাইলাম সবাই বুঝতে পেরেছো। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।